আপনারা শুনছেন গল্প কোল্যাটারাল লাভ। গল্পটি লিখেছেন মিস্টেরিয়াস গার্ল মিশু। আপনাদের সাথে রয়েছি আমি আরজে পৃথা এবং আমি আরজে নীল। পর্ব 1। দুষ্টু, দুষ্টু, দেখ কে এসেছে তোর সাথে দেখা করতে। ডাইনিং রুম থেকে চিৎকার করে ডাকলেন একজন মহিলা। আসছি মা। বলতে বলতে একটা মেয়ে লাফাতে লাফাতে ওপর থেকে নেমে এলো। আন্টি, আঙ্কেল, হোয়াট আ সারপ্রাইজ। মেয়েটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল দুজনকে। দেখ, আমাদের সঙ্গে দেখা করতে তোর প্রিয় বন্ধু রোহানও এসেছে। মহিলাটি সোফায় বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, ও, তুমিও এসেছো? মেয়েটা মুখে হাসি রেখে দাঁত চেপে বলল। রোহান উঠে দাঁড়িয়ে হাত মেলাতেই মেয়েটা রোহানের হাতের আঙুলগুলো ইচ্ছে করে চেপে ধরল। রোহানও পাল্টা তাই করল। এই বসো বসো। মেয়েটির মা অর্থাৎ সুমিতা দেবী বললেন। মেয়েটা নিজের মায়ের পাশে এসে বসল আর নিজের হাতের দিকে তাকিয়ে দেখল এত মোচড়ামুচড়ির চোটে হাত লাল হয়ে গেছে। চলুন এবার পরিচয় পর্বটা সেরে ফেলি। এই যে দেখছেন ছেলেটাকে, এটা হলো রোহান চৌধুরী, সম্রাট চৌধুরী আর বিভা চৌধুরীর একমাত্র ছেলে। বয়স 20 বছর, সবে উচ্চ মাধ্যমিক শেষ করে কলেজে ভর্তি হয়েছে। বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট। দেখতে বেশ সুন্দর, চোখে মুখে একদম শান্ত সচ্ছল ভাব বিরাজ করে। আর ঠিক রোহানের উল্টো দিকে বসে থাকা মেয়েটা সত্যি রোহানের চরিত্র থেকে একদম উল্টো, যাকে বলে বিপরীতধর্মী। মৌ সেন, গৌতম সেন আর সুমিতা সেনের মেয়ে। বয়স 18 বছর, সবে উচ্চ মাধ্যমিক শেষ করে কলেজে ভর্তি হয়েছে। বায়োলজির স্টুডেন্ট। দেখতে খুব মিষ্টি, আর চোখে মুখে দুরন্তপনা আর চঞ্চলতার ছাপ স্পষ্ট। আর এদের হাত মেলানো দেখেই বুঝে গেছেন নিশ্চয়ই এদের সম্পর্ক কত মধুর। চলুন গল্পে ফেরা যাক। সার্ভেন্ট এসে জুসের গ্লাস আর স্ন্যাক্সের ট্রে রেখে যাওয়ার পরেই মৌয়ের বাবাও এসে বসলেন। মৌ জুসের গ্লাসটা হাতে তুলে নিয়ে খাওয়া শুরু করেছে। রোহনকে কলকাতার একটা কলেজে ভর্তি করেছি, সম্রাট বাবু বললেন। আমিও মৌকে কলকাতার কলেজেই ভর্তি করেছি। পড়াশোনা করবে যখন ভালো কলেজ থেকেই করুক, এটাই ভালো। গৌতম বাবু বললেন, কোন কলেজে ভর্তি হয়েছিস রোহান? সেন্ট জেভিয়ার্সে। রোহানের কথা শুনে মৌ বিষম খেলো সাথে। মৌয়ের মুখ থেকে জুসটা গিয়ে পড়লো রোহানের শার্টে। ইস, কি করছো? উফ, দুষ্টু, তুইও না। যা, রোহানকে নিয়ে যাও, ফ্রেশ হোক বেচারা। মৌ রোহানকে নিয়ে নিজের রুমে চলে এলো। এই উজবুক, দুনিয়ায় আর কলেজ ছিল না না? এই একই কলেজেই ভর্তি হতে হলো তোমাকে? তার মানে তুমিও জেভিয়ার্সে ভর্তি হয়েছো? রোহান চোখ বড় বড় করে বলল, হ্যাঁ, অনেক কষ্টে তো স্কুল আলাদা করেছিলাম, তাহলে আবার এক কলেজে কেন? তুমি কেন ওই কলেজে ভর্তি হয়েছে বলো তো? মৌ পারলে রোহানকে মেরেই দেবে এমন ভাব করে বলল। এই প্রশ্নটা আমিও তো তোমায় করতে পারি। না, পারো না, কারণ আমি আমার যোগ্যতাতে ভর্তি হয়েছি। ও, তো আমি কি ঘুষ খাইয়ে ভর্তি হয়েছি? হতেই পারে। তুমি শুধু দেখতেই ভোলা ভালা, আসলে তুমি কি রকম আমি খুব ভালো করেই জানি। সবার সামনে শুধু ভালো সেজে ঘুরে বেড়াও। মৌ মুখ ভেঙচিয়ে বলল, তুমি কিন্তু অনেক বেশি বকছো। হ্যাঁ, আমার মাঝে মাঝে বিশ্বাস হয় না যে তুমি সেনবাড়ির মেয়ে। রোহানের কথা শুনে মৌ রেগে গিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন? নিজেকে দেখো, বুঝতে পেরে যাবে। এই শোনো, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করছো। বেরো, বেরো আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরো। মৌ দরজা দেখিয়ে বলল, তুমি বাইরে যাও, কারণ আমি যদি এই জুসটা পরিষ্কার না করে সবার সামনে যাই তো তোমার মা প্রশ্ন করবে আর আমি বলে দেব তুমি তাড়িয়ে দিয়েছো। তখন কি হবে দুষ্টু? উফ, তোমাকে না
তোমাকে না আমি জাস্ট সহ্য করতে পারছি না। তুমি তুমি একটা শয়তান। মৌ রুম থেকে বেরিয়ে চলে গেল রাগে গজগজ করতে করতে। রোহন ফ্রেশ হয়ে আসতে রোহনের বাবা বললেন, দেখ গৌতম, দুজনে তো একই কলেজ, এটা তো ভালো কথা। আমি তো রোহনকে কলকাতার ফ্ল্যাটে রেখে আসব, ওখানে থেকেই পড়াশোনা করবে। কিন্তু মৌ কি করে পড়বে, মানে থাকার কথাটা বলছি। কেন, হোস্টেলে থাকবো? না না মামুনি, হোস্টেলে থাকতে হবে না, তুমি আমাদের কলকাতার ফ্ল্যাটে রোহনের সাথেই থাকবে। কিন্তু গৌতম বাবুর কথার মাঝেই বিভা দেবী বললেন, কোনো কিন্তু নয় দাদা ভাই। রোহন মৌ একসাথে থাকলে কলেজে যেতে আসতে সুবিধে হবে ওদের। তাছাড়া আমরা তো মাঝে মাঝেই যাব ওদের সাথে দেখা করতে। হ্যাঁ সেই তো, আমি আর তুই তো বিজনেস ছেড়ে কলকাতায় বসে থাকলে হবে না। বিভার বৌদি মাঝে মাঝে দেখা করতে যাবে ওদের সাথে। গৌতম, এখন ওরা বড় হয়েছে, ওদেরকে একটু ওদের মতো নিজের লাইফটা বুঝে নিতে দে। সম্রাট বাবু বললেন। মৌ না বলার জন্য মুখ খুলতেই রোহান পিছন থেকে মৌয়ের মুখ চেপে ধরে বলল, হ্যাঁ বাবা ঠিক বলেছে, আমার কোনো আপত্তি নেই, মৌয়েরও কোনো আপত্তি নেই। তোমরা তো জানো আমরা কত ভালো বন্ধু। আচ্ছা, রোহানও যখন বলছে তাহলে ঠিক আছে। এমনিতেও দুষ্টুকে তো হোস্টেলে ফেলে রাখতে ভরসা পাচ্ছিলাম না না আমি। গৌতম বাবু বললেন, ব্যাস তাহলে ফাইনাল, নেক্সট উইকে মৌ আর রোহান কলকাতা যাচ্ছে। এবারে সম্রাট বাবু বললেন। সম্রাট বাবুর কথা শুনে রোহান বলল, বাই দুষ্টু। মৌ মুখ ঘুরিয়ে হনহন করে হেঁটে নিজের রুমে চলে গেল। উফ, দুষ্টু তুই কি করছিস বলতো? সব তো গুছিয়ে দিয়েছি, তাহলে এগুলো আবার কি করছিস শুনি? মা, আমি গিটার দুটো নিয়ে যাব। কি? আরে আরে এগুলো নিয়ে গিয়ে কি করবি? তোর বাবা কিন্তু খুব বকবে। সাগরিকা নিজের মাউথ অর্গানটা ব্যাগে রেখে গিটার দুটো এনে ব্যাগের উপরে রাখলো। আমি পড়াশোনা করলেই তো হলো, তাহলে তোমার আপত্তি কিসে? উফ, যা খুশি কর। বিকেল 5:45। রোহানদের গাড়ি এসে থামলো মৌদের বাড়ির সামনে। আজ রোহানের বাবা যাচ্ছে দুজনকে কলকাতায় দিয়ে আসতে। রোহান ড্রয়িং রুমে ঢুকে মৌয়ের মা বাবার পায়ে হাত দিয়ে নমস্কার করলো। নিজের আর এই পাগলিটার খেয়াল রাখিস রোহান, আর মন দিয়ে পড়াশোনা করবি কিন্তু বাবা। হ্যাঁ হ্যাঁ মিমি, ডোন্ট ওয়ারি। নিজের খেয়াল রেখো দুষ্টু, আর কোনো সমস্যা হলে রোহান তো আছে, আর দরকার পড়লে আমাকে বলো কিন্তু। ওহো বাবা, আমি সব ম্যানেজ করে নেব, টেক ইট ইজি। গাড়িতে সমস্ত লাগেজ উঠিয়ে দেওয়া হয়েছে, এবার চল, নয়তো লেট হয়ে যাবে। মৌয়ের বাবা মাকে বিদায় জানিয়ে রোহান আর মৌ রোহানের বাবার সাথে বেরিয়ে পড়ল কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে। আটটা বেজে 15। রোহানের গাড়ি কলকাতার ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। দুজন লোক এসে সমস্ত লাগেজ নিয়ে বাড়ির ভিতরে গেল। মৌয়ের একটা গিটার গাড়িতে রয়ে গিয়েছিল। রোহান গিটারটা বার করতে গেলে মৌ বলল, এই ডোন্ট টাচ। রোহান তাই নিজের মতো গাড়ি থেকে নেমে চলে গেল। মৌও গিটারটা কাঁধে তুলে গাড়ি থেকে নেমে এলো। তারপর তিনজন একসাথে বাড়ির ভিতরে চলে এলো। বাড়িটা পছন্দ হয়েছে মামুনি? কিয়া আঙ্কেল, খুব সুন্দর। নিজের আর মৌয়ের খেয়াল রেখো, আশা করি কোনো সমস্যা হবে না। আঙ্কেল, তুমি কি এক্ষুনি ফিরে যাবে? হ্যাঁ মামুনি। কিন্তু আজই কেন? কাল আমার মিটিং আছে যে, আজ ফিরে না গেলে অনেক সমস্যা হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, রোহান তো আছে। হ্যাঁ বাবা তুমি যাও,
বাড়ি পৌঁছে একটা কল করে দিও। রোহনের বাবা বেরিয়ে চলে যেতে রোহন মৌকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আঙুল তুলে উপরের দিকে দেখালো। এই রুমটা আমার আর ওই রুমটা তোমার। ভুলেও কখনো আমার রুমের দিকে আসবে না। আমার বইই গেছে। কাকা, আমার লাগেজগুলো আমার রুমে পৌঁছে দাও, আর এই লাগেজগুলো ওখানে পড়ে থাক। কেন? তখন কি বলেছিলে জানো? ডোন্ট টাচ। হ্যাঁ, এবার নিজের লাগেজ নিজে নিয়ে যাও। হোয়াট? এত সিঁড়ি বেয়ে আমি লাগেজ নিয়ে উপরে যাব? এছাড়া আর কোনো উপায় নেই যে। ঠিক আছে, ঠিক আছে, আমার লাগেজ আমি নিয়ে যাব। এটা কি এমন বড় ব্যাপার? যাও। মৌ একটা ব্যাগ তুলে 3-4টে সিঁড়ির স্টেপ উঠেই দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে দেখল রোহন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। রোহন এগিয়ে এসে মৌয়ের হাত থেকে ব্যাগটা নিয়ে মৌয়ের রুমের দিকে চলে গেল। মৌ পিছনে পিছনে ছুটল। ততটাই বলবে যতটা করতে পারো। হ্যাঁ, সবসময় মুখে বড় বড় কথা থাকলেই হয় না, কাজে করে দেখাতে হয়। তো আমি কি তোমাকে বলেছিলাম নাকি হেল্প করতে? আমি নিজেরটা না নিজে করতে পারতাম। কেউ হেল্প করলে ধন্যবাদ দিতে হয়, তুমি সেটাও জানো না। ব্যাড লাক। অসহ্যকর। মৌ ধড়াম করে দরজা বন্ধ করে দিল। রাতে যে যার মতো ডিনার করে রুমে চলে গেল। দুজনে দুজনের সাথে একটাও কথা বলেনি। ডিনার শেষে রোহন রুমে গিয়ে নিজের সমস্ত জামা কাপড়, বই আর জরুরি জিনিসপত্র ব্যাগ থেকে বের করে রুমে সাজিয়ে রাখলো। অপরদিকে মৌ রুমে গিয়েই ঘুমিয়ে পড়েছে। সকাল 8:30। রোহন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসে বসল। দিদিমণি কই? রোহন দাদা বাবু? আমি কি করে জানবো কোথায়? ঘুমোচ্ছ হয়তো। যতক্ষণ না আসে ততক্ষণ মঙ্গল। এইভাবে বলতে নেই, দিদিমণি তো খুব মিষ্টি। তুমি ওকে এখনো চেনো না, তাই এরকম বলছো। আস্তে আস্তে যখন চিনে যাবে তখন তুমি আর বলবে না ও মিষ্টি। ওর কথা বাদ দিয়ে তুমি আমাকে ব্রেকফাস্ট দাও। আনছি। তখনই খুব জোরে গান বেজে উঠল আর রোহান কান চাপা দিয়ে মৌয়ের রুমের দিকে তাকালো। রোহান মৌয়ের রুমে এসে দেখলো মিউজিক প্লেয়ারে খুব জোরে গান বাজছে আর মৌ বিছানা থেকে সোফা সারা রুম জুড়ে নেচে বেড়াচ্ছে। রোহান সবার প্রথমে গানটা বন্ধ করে দিল আর মৌ গান বন্ধ হতেই পিছনে ফিরে তাকালো। সকাল সকাল এসব কি শুরু করেছো? এই, তুমি গানটা বন্ধ করলে কোন সাহসে শুনি? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচির মানে কি? এটাকে মর্নিং এনার্জি বলে। আমি যতদূর জানি মানুষ সকালে মর্নিং ওয়াক করে, কিন্তু তুমি তো মানুষ না। আমি যে কি করে ভুলে গেলাম না। এই, তুমি কি বলতে চাইছো বলো তো? এটাই যে তুমি অত্যন্ত দাম্ভিক, না কুচু আর ব্রেনলেস একটা মেয়ে। আর তুমি কি, হ্যাঁ, নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাই না? তুমি অত্যন্ত অসহ্যকর, বিরক্তিকর, মাথা মোটা শয়তান একটা ছেলে। এই তুমি আমাকে এসব বলছো কোন সাহসে? হ্যাঁ, আমার সাহস সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। ওপরে এত চিৎকার শুনে কাকা দৌড়ে এসে দেখলো এরা দুজন ঝগড়া করছে। এই তোমরা চুপ করো, মানে এই তোমরা চুপ করো। আরে কি করছো? চুপ চুপ। আমি কেন চুপ করব? কাকা, তুমি এই ছেলেটাকে বলে দাও তো ও যেন ভুলেও আমার রুমে না আসে। কাকা, তুমি এই পাগল মেয়েটাকে বলে দাও ও যেন আমার বাড়িতে থেকে আমার সাথে মিসবিহেভ না করে। তোমার বাড়ি মানে কি? হ্যাঁ দাদা বাবু চলো, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। কাকা রোহানের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। মৌ রেগে গিয়ে একটা বালিশ ছুঁড়ে ফেলে দিল। মৌ আর রোহান দুজনে ব্রেকফাস্ট টেবিলে বসে ব্রেকফাস্ট করছে আর কাকা সামনে বসে আছে। দুজনের মুখে কোনো কথা নেই, শুধু মাঝে মাঝে একে অপরের দিকে আর চোখে তাকাচ্ছে। তোমাদের কলেজ কবে খুলছে শুনি? এই তো আর 2 দিন পর। বাঁচা গেছে। এই এলিয়েনটাকে চোখের সামনে দেখতে হবে না। এই তুমি তুমি এলিয়েন কাকে বলছো? হ্যাঁ,
পরি দিদি, এ বাদ দাও, বসে খেয়ে নাও না। দেখো কাকা, দেখো কিভাবে আমাকে অপমান করছে, দেখো একবার। এই শোনো, তুমি বাঁচবে কিনা আমি জানি না, আমি অন্তত বেঁচে যাব, তোমার মুখ আর দেখতে হবে না। উফ। মৌ রাগ করে রুমে চলে গেল। আমার এসব জাস্ট সহ্য হচ্ছে না। রোহানের রুমে গিয়ে ধড়াম করে দরজাটা বন্ধ করে দিল। হে ভগবান, এসব কি? সবে তো এলো কাল রাত্রে, এখনো 24 ঘন্টা হয়নি, এতেই এত ঝগড়া। এরপরে এতে সামলাবো কি করে? কাকা মাথায় হাত দিয়ে বসে রইল। দুপুরে কেউ ডাইনিং টেবিলে খেতে আসেনি, একে অপরের মুখ দেখবে না বলে দুজনের খাবার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিকেলে মৌ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখলো একটা পিয়ানো খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। মৌ পিয়ানোর সামনে বসে কবে মাত্র হাত দিয়েছে, তখনই উপর থেকে রোহানের আওয়াজ পেয়ে মৌ মাথা তুলে তাকালো। এই, একদম ধরবে না আমার পিয়ানো। ধরবো? আমার বাড়ির কোনো জিনিসে তুমি হাত দেবে না। আচ্ছা, তুমি আমার আমার করছো কেন বলো তো? আমিও তো এই বাড়িতে থাকবো, তাই আমার যেটা ইচ্ছে আমি করতেই পারি। না, পারো না, তুমি পারো না, কারণ আমি তোমাকে পারমিশন দিইনি। তুমি পারমিশন দেওয়ার কে শুনি? হ্যাঁ, এই বাড়িটা আমার বাবার। হ্যাঁ। মৌ পিয়ানোর সামনে থেকে উঠে রান্নাঘর থেকে একটা কাঁচের গ্লাস নিয়ে এলো। এটা কার বাড়ি? আমার। এই এই আমি গ্লাসটা ভাঙলাম। এই 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 এটা তুমি কি করলে? এটা তোমার বাড়ি, এবার তুমি এটা পরিষ্কার করো। মৌ গটগট করে হেঁটে নিজের রুমে চলে গেল। I just hate you! Same to you, Mr. কাকতাড়ুয়া। মৌ নিজের রুমের ভেতর থেকে চিৎকার করে বলল। আজ মৌ আর রোহানের কলেজের প্রথম দিন। মৌ খুব এক্সাইটেড কলেজ নিয়ে, কিন্তু রোহানের সাথে কলেজ যেতে হবে এটা ভেবেই মৌয়ের মাথা গরম হয়ে যাচ্ছে। মৌ হোয়াইট অ্যান্ড ব্লু কালারের একটা ফ্রক পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। ঠিক তখনই রোহানের গলার আওয়াজ পেল। জ্বালিয়ে মারলো। মৌ ফোন আর ব্যাগটা নিয়ে দৌড়ে নিচে চলে এলো। রোহান ব্ল্যাক অ্যান্ড ব্লু চেক একটা শার্ট পরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মৌকে আসতে দেখে রোহান ড্রাইভিং সিটে বসে পড়ল। মৌ গাড়ির দরজা খুলে প্যাসেঞ্জার সিটে উঠে বসলো। এই এই আমাকে দেখে কি তোমার ড্রাইভার মনে হচ্ছে? তুমি পেছনে গিয়ে বসলে কেন? আমার জন্য তো গাড়ির দরজা খুলে দাওনি, তাই আমার যেখানে ইচ্ছে হয়েছে আমি বসেছি। তোমাকে দরজা খুলে দিতে হবে নাকি? অবশ্যই। ফালতু কথা বাদ দিয়ে সামনে এসে বসো। বলেছি তো, দরজা খুলে দেবে, অবশ্যই বসবো। রোহান গাড়ি থেকে নেমে সামনের দরজাটা খুলে দিল। কি হলো, নামো। পিছনের দরজাটা না খুলে দিলে নামবো কি করে শুনি? রোহান গাড়ির পেছনের দরজাটাও খুলে দিল, আর মৌ প্যাসেঞ্জার সিট ছেড়ে সামনে এসে বসলো। বলছি, দরজাটা বন্ধ করার কথাও কি বলে দিতে হবে? রোহান ধড়াম করে দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে এসে বসলো। রোহানকে রাগাতে পেরে মৌ খুব খুশি। রোহানের গাড়ি এসে থামলো কলেজের পার্কিং লটে। এবার কি নামার জন্য দরজা খুলে দিতে হবে নাকি? রেড কার্পেটের ব্যবস্থা করব? বাপরে, তুমি আমার জন্য যেদিন এত করবে না, সেদিন আমি নিজেকে ধন্য মনে করব। মৌ আর রোহান দুজনেই গাড়ি থেকে নেমে পড়ল। হঠাৎ একটা বাইক ঝড়ের বেগে মৌয়ের দিকে এগিয়ে এলো। মৌ তো ভয়ে চোখ বন্ধ করে দুহাত দিয়ে মুখ ঢাকা দিয়েছে। রোহান মৌয়ের হাত ধরে টেনে সরানোর আগেই বাইকটা দাঁড়িয়ে, আর বাইকে থাকা ছেলেটা মাথা থেকে হেলমেট খুলে মৌয়ের দিকে তাকালো। এখনো কিছু হচ্ছে না দেখে মৌ মুখ থেকে হাত সরিয়ে চোখ খুলে তাকালো। সরি, এত কিউট একটা মেয়েকে দেখে আমার বাইক আউট অফ কন্ট্রোল হয়ে পড়েছে। হোয়াট? মজা করছিলাম, সরি, আমি খেয়াল করিনি।
হাই, আমি ইন্দ্রাশিস। সবাই আমাকে ভালোবেসে প্রিন্স বলে। নাইস নেম। হ্যালো, আমি মৌ সেন, মাইক্রোবায়োলজি নতুন স্টুডেন্ট। এই, আমিও সেম। তো চলো ক্লাসে যাওয়া যাক। হ্যাঁ চলো। রোহান এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। ওরা চলে যাওয়ার পর রোহান কলেজ ক্যাম্পাসের দিকে এগিয়ে গেল। এক্সকিউজ মি। একটা মেয়ের গলা শুনে রোহান পেছন ফিরে তাকালো। তুমি কি জানো কমার্স ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোথায়? আসলে আমি নিউ স্টুডেন্ট তো। আমিও নিউ স্টুডেন্ট। হ্যালো, আমি রোহান। হাই, আমি স্নেহা। রোহান কলেজের নোটিশ বোর্ডের কাছে গিয়ে দেখলো প্রচুর ভিড়। সবাই নিজের ক্লাস খুঁজতে ব্যস্ত। পেয়ে গেছে কমার্সের ক্লাস। একটা ছেলে চিৎকার করে উঠল। কোন ফ্লোর? আরে তুমিও আমাদের ক্লাসে নাকি? চলো চলো, আমি নিয়ে যাচ্ছি, চলো। রোহান আর স্নেহা ওর সাথে থার্ড ফ্লোরে চলে এলো। এইটা আমাদের ক্লাস। এই, আমি তো আবার নামটাই বললাম না। আমি রাহুল। আমি রোহন। আর আমি স্নেহা। চলো ক্লাসে কি বসে। তিনজনে ক্লাসে এসে বসলো। একজনকে দেখে স্নেহা হাত নাড়িয়ে ডাকলো। এই হলো আমার স্কুল ফ্রেন্ড ঋতু। আর ঋতু, এরা আমাদের নতুন বন্ধু রোহান আর রাহুল। হ্যালো। এই তোমরা কিছু মনে করো না, আসলে ঋতু খুব কম কথা বলে। ও প্রিন্স, তুমি সত্যি করে বলো তো, তুমি কি আদৌ চেনো আমাদের ক্লাসরুম? কখন থেকে ঘুরছি আমরা। আমি তো কখন থেকে ঋষিকে কল করছি, ইডিয়েটা ফোনই ধরছে না। ও, তার মানে আমরা অকারণেই ঘোরাঘুরি করছি। আরে ডোন্ট ওয়ারি সুইটি, হাঁটা চলা করা ভালো, শরীর ভালো থাকে। এই ইন্দ্র! পিছন থেকে একটা ছেলে চিৎকার করে ডাকলো। এই ঋষি, তোকে আমি বলেছি না ইন্দ্র বলে ডাকবি না, হয় প্রিন্স বলে ডাক, নয়তো ইন্দ্রাশিস বল। আরে এত রাগ করতে নেই প্রিন্স চার্মিং। চল আমাদের ক্লাস 5 নম্বর ফ্লোরে চল। এই ওয়েট, এই সুন্দরী কন্যা কে? আমি মৌ। নমস্কার সুন্দরী। এই, তুমি তো খুব ফাজিল দেখতে পাচ্ছি। এখন তো সবে শুরু হয়েছে, আগে আগে দেখো কত ফাজিল। তিনজনে মাইক্রোবায়োলজির ক্লাস খুঁজে ক্লাসে এসে বসলো। আমি কি এখানে বসতে পারি? ফাঁকা তো আছে, কে বারণ করেছে বসতে? ঋষি। বসো। হাই, আমি মৌমিতা। মৌমিতা এক এক করে প্রিন্স আর ঋষির সাথে পরিচিত হলো, আর কিছুক্ষণের মধ্যেই চারজন বেশ ভালো বন্ধু হয়ে গেল। অপরদিকে রোহন, স্নেহা, ঋতু আর রাহুলও বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে কিছু সময়ের মধ্যেই। প্রথম দিন তো তেমন কিছু ক্লাস হয় না। টিচার্সদের সাথে স্টুডেন্টদের পরিচয় পর্ব সারতে সারতে প্রথম দিনের কলেজ শেষ হলো। মৌ ক্লাস থেকে বেরিয়ে সবাইকে বাই বলে পার্কিং লটে এসে দেখলো রোহান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মৌ চুপচাপ গাড়িতে উঠে বসলো, আর রোহানও কোনো কথা না বলে গাড়ি নিয়ে বাড়ি চলে গেল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন গল্প কোল্যাটারাল লাভ।